সকালে ঘুম ভেঙে পিজা অবাক। নিজের বিছানার অর্ধেকটা জোরে শুধু ঝুমকো জোড়া। বাহারি রঙে থেকে শুরু করে স্বর্ণ, সাথে কিছু ডায়মন্ডও চকচক করছে। পিজা হতভম্ব হয়ে তাকিয়ে থেকে ভাবল হয়তো সে স্বপ্ন দেখছে। চোখ বন্ধ করে নিল সে। তখন কানে আসে মোলায়েম স্বর, স্বপ্ন নয়, সব বাস্তব। তুমি চোখ খুলো সুগন্ধি ফুল। আবরাজের কণ্ঠ কানে আসতেই পিজা চোখ মেলে তাকালো। দৃষ্টি স্থির হলো ওয়াশরুমের দরজায় দাঁড়ানো, কোমরে টাওয়াল পেঁচানো আবরাজ খানকে। সে বিস্ময় গোড় থেকে বলে উঠল, এসব কি আবরাজ? এতগুলো আমি এত জোড়া দুল দিয়ে কি করব? পরবে? এদিকে শাড়িগুলো রাখায় আপনার কাপড় রাখতে অসুবিধা হচ্ছে। আপনি আবার উফ, আপনি পাগল করে দিবেন আমায়। পিজা মন খারাপ সাথে হতাশ নিয়ে বলে। আবরাজ কিছু ভেবে বলল, সন্ধ্যায় সারপ্রাইজ আছে, অপেক্ষা করো। এরপর রেডি হয়ে বউয়ের কপালে চুমু খেয়ে বেরিয়ে গেল। পিজা তখনও বিছানায় সোজা হয়ে কিছু ভাবে। সকালে পিজা নিচে এসে শাশুড়িকে হাতে হাতে রান্নাঘরে সাহায্য করলো। ইলা বেগম যদিও না করলেন, তবুও খুশি তিনি পুত্রবধূ তারই মতো রান্নাবান্না নিজে করতে ভালোবাসে। নাস্তা তৈরি করে পিজা শ্বশুর মশাইকে ডেকে আনলো। মেহরিন সকাল সকাল বেরিয়েছে। আব্রাহাম তৃণা আগে থেকে নাস্তার টেবিলে ছিল। আব্রাহাম নাস্তা করে চলে গেল। ইলা বেগম মহিতা বেগমকে নিয়ে বসলেন। মিলন খান এসে নিজেও বসল। ফিজাকে ডেকে পাশে বসালো। প্লেটে নিজে নাস্তা তুলে দিলেন। মাথায় হাত বুলিয়ে বললেন, দীর্ঘদিন বাঁচো। ফিজা হাসল। মিলন খানের এই কথার মানে ফিজা বুঝতে পেরেছে। আবরাজের জন্যই তো এই কথা বলেছেন। ঘরের ছেলে যে ঘরে ফিরেছে। একটা রুম, ছোটোখাটো একটা শাড়ি, শপিং মল বলা চলে। শাড়িগুলো কি সুন্দর করে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা। কয়েক জোড়া মিলি জুতো একটা র্যাকে সুন্দর করে সাজানো। ছোটোখাটো একটা ড্রেসিং টেবিল, যার সবটা জুড়ে রয়েছে হরেক রকমের চড়ি, কানের দুল, বিভিন্ন হাতের রিং, ম্যাচিং ম্যাচিং লিপস্টিক, কয়েকটা দামি ব্র্যান্ডের পারফিউমের কাচের কারুকাজের বোতল। রুমের ভিতর একটা ছোট রুম। আবরাজ সব দিকে চোখ বুলিয়ে নিয়ে একটা কানের দুল হাতে তুলে নিল। সেটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে বলল, পারফেক্ট সাব্বির। সাব্বির দরজায় দাঁড়িয়ে। ফিজা বাড়ি নেই, মহিতা বেগমের সঙ্গে বিকেলে গিয়েছে। আবরাজের জন্য অবশ্য সুবিধাই হয়েছে। আবরাজ সাব্বিরকে নিয়ে বেরিয়ে এলো। সাব্বির অল্প স্বল্প আর চোখে রুম ত্যাগ করার আগে একবার দেখল। আবরাজ খানের রুমে আসার সৌভাগ্য তার হয়েই থাকে, তবে কোনো দিকে ভালো করে লক্ষ্য করার মতো দুঃসাহস নেই। আবরাজ পছন্দ করে না ব্যাপারটা। সেখানে পিজা নামক রমণের 4 বছর এই রুমে ছিল। তার জন্য অনায়াসে আসা যাওয়া পানির মতো সহজ ছিল। আবরাজ খান কিছুই বলেনি এই ব্যাপারে। বলবে কি, নিজের বউ হয় মেয়েটা তার। ইলা বেগম রাতের রান্নার প্রস্তুতি করছে। লিভিং রুম থেকে আবরাজ মাকে ডেকে পাঠালো। তৃণা বসে আছে একটা সিঙ্গেল সোফায়, হাতে ফোন। ইলা বেগম একটা ট্রে বুয়ার হাতে দিয়ে সাথে এলো। বুয়া ট্রে রেখে চলে যায়। ট্রেতে একটা গ্লাসে জুস আর একটা মগে কফি রয়েছে। আবরাজ কফির মগটা তুলে চুমুক দিল। আশেপাশে যে কেউ আছে সে ব্যাপারে সম্পূর্ণ অগ্রাহ্য করে গেল আবরাজ। তৃণও নিজের উপস্থিতি জানান দেয় না। ইলা বেগম ছেলের পাশে বসে ছেলের কপালের আশেপাশে চুলগুলো আলতো হাতে সরিয়ে দিলেন। মুখে হাত বুলিয়ে দেয়। আবরাজ গম্ভীর বলল, ও বাড়ি ফিরবে কখন আম্মু? কাল সকালে চলে আসবে আব্বা, অনেকবার করে বলে দিয়েছে। ইলা বেগম হাসি হাসি মুখে বলে। আবরাজ মায়ের সরল মুখের দিকে তাকিয়ে এরপর বসা থেকে উঠে দাঁড়ালো। পাশে দাঁড়ানো সাব্বির স্যারের মতিগতি বোঝার চেষ্টা করছে। আবরাজ ব্লেজার টেনে হাঁটা ধরে সদর দরজার দিকে। সাব্বির পিছনে দৌড়ায়। ইলা বেগম পিছন থেকে ছেলেকে ডাকতে গিয়েও থেমে যায়। এরপর তৃণার দিকে একবার তাকিয়ে ফের রান্নাঘরে চলে গেল। তৃণা টলমল চোখে আবরাজের যাওয়ার পথে তাকিয়ে থাকে। আব্রাহাম আর জুনায়েদ এর বয়সের বেশ তফাৎ রয়েছে, তবে তাদের মধ্যে সম্পর্ক ভালো ছিল জার্মানি থাকতে। কিন্তু গতকাল জুনায়েদ আসার পর আব্রাহাম একবারও কথা বলেনি তার সাথে নিজ থেকে, সম্পূর্ণ এড়িয়েই চলেছে। জুনায়েদের অবশ্য এতে কিছু যায় আসে না, সে নিজ থেকে ঘুরতে বেরিয়েছে আজ। তৃণাকে বলেছিল, তবে তৃণা আসেনি। জুনায়েদ গাড়ি ড্রাইভ করতে করতে আওড়ালো, সাইকো মেয়ে মানুষ। গাড়ি থেকে নেমে আগে জুনায়েদ একটা ক্যাফেতে বসলো। রাতের পরিবেশ বেশ দারুণ দেখতে ক্যাফেটা। তখন নজরে পড়লো ওর সামনের একটা টেবিলে আব্রাহাম বসা, সাথে একটা মেয়ে। মেয়েটার পেছন থেকে দেখা যাচ্ছে। পেছন থেকে চেনার কোনো উপায় নেই, তবে জুনায়েদের বিচক্ষণ দৃষ্টি ঠিকই চিনে ফেলে সেই রমণীকে। বাঁকা হেসে টেবিল ছেড়ে উঠে গেল। হাত দিয়ে ইশারা করে ওয়েটারকে কফি দিতে বলে। নিজে গিয়ে বসলো আব্রাহামের পাশে।
আচমকাই কেউ পাশে বসে আব্রাহাম সহ উল্টো দিকে বসে থাকা রমণী কিছুটা চমকে উঠল। নিজেতে দাঁতস্থ করতে বেশি সময় নিল না। আব্রাহাম গুরু গম্ভীর কণ্ঠে বলে উঠল, তুমি এখানে কি করব বলো? তোমরা তো ডোন্ট কেয়ারে রেখে দিয়েছো আমাকে। জুনায়েদ সামনের টেবিলে বসা রমণীর দিকে তাকিয়ে বলে উঠল। আব্রাহাম গুরু গম্ভীর। জুনায়েদের রসিকতার সুর ভালো লাগে না তার। সে সামনে রমণীকে উদ্দেশ্য করে বলল, ভাবি বাড়ি যান, আমার ড্রাইভার আপনায় পৌঁছে দিবে। ফিজা সাথে সাথে উঠে দাঁড়ালো। ব্যাগটা কাঁধে তুলে কিছু না বলে বেরিয়ে এলো দ্রুত পায়ে। গতকালের করা আবরাজের বিহেভিয়ার ছিল অদ্ভুত। সে চায় না ফিজা জুনাইদের সাথে কথা বলুক। ফিজা অক্ষরে অক্ষরে পালন করলো যেন তা। জুনাইদ ফিজার পিঠের দিকে তাকিয়ে রইল। আব্রাহাম দাঁতে দাঁত চেপে বলে উঠল, অন্য কারোর ব্যক্তিগত নারীকে এভাবে নজর দিতে হয় না। আমি অন্য কারোর ব্যক্তিগত নারীর দিকে নজর দিচ্ছি? তুমি তো নিজের ভাইয়ের বউয়ের দিকে নজর দাও। সেবেলায় আব্রাহামের সোয়াল শক্ত হয়ে আসে গৃণীতে এই কথায়। আব্রাহাম গাড় কাত করে বলে উঠল, আমি ভাইয়ের বউকে নিজের বোনের নজরে দেখছি, তোমার মতো জঘন্য দৃষ্টিতে দেখি না। আগে তো দেখতে, এখন দেখি না। আমার পার্সোনালিটি এতটাও খারাপ নয় যে সে অন্য কারোর বউ এটা জানার পরেও পিছনে পড়ে থাকবো। হ্যাঁ, একসময় আমি তাকে ভালোবাসতাম, বাট সেটা শুধু আমার তরফ থেকে ছিল। আব্রাহামের কড়া জবাব। জুনায়েদ কিছু বলে না আর। বাবার বিষয় আছে এখানে, কিন্তু মেয়েটার মধ্যে কিছু একটা আছে। জুনায়েদ জানে না কি আছে, তবে মেয়েটাকে এক রাতের জন্য হলেও তার চাই। ফিজা ক্যাফে থেকে বেরিয়ে আব্রাহামের গাড়ির কাছে এসে দাঁড়ালো। রাত আনুমানিক 9:30। ফিজা একবার ভাবলেও বাড়িতে সে উবার কিংবা অন্য কোনো কিছু দিয়ে চলে যাবে, কিন্তু রাত বেড়েছে, একা যাওয়ার সাহস করে না। আব্রাহাম তার এক সময়ের খুবই নিকটবর্তী বন্ধু, এখন আবার দেবর। বেশি কিছু না ভেবে গাড়িতে ওঠার সিদ্ধান্তে উপনীত হলো। তবে গাড়িতে সিটে বসতে পারল না। গাড়ির দরজা গাড়ির ড্রাইভার খুলে দেওয়া মাত্রই কেউ জ্বরের বেগে যেন উড়ে এলো। হেঁচকা টানে গাড়ি থেকে 2 হাত দূরে টেনে নিয়ে এলো। গাড়ি চেক করার প্রয়োজন মনে করল না। নিজের দানবীয় হাতের সাহায্যে কোমর জড়িয়ে ধরল মেয়েটার। লম্বা চওড়া কাঁধে তুলে হাঁটা শুরু করলো উল্টো ঘুরে। ড্রাইভার মাথা নত করে দাঁড়িয়ে সালাম দিল। গম্ভীর স্বরে পুরুষটা সালামের জবাব নিয়ে হাঁটতে হাঁটতে বলল, আপনি আপনার স্যারকে নিয়ে চলুন, আমার বউয়ের জন্য আমি আসি। গাড়ির দরজা খুলে ব্যাক সিটে বসাতে পিজা নিজের এলোমেলো চুল ঠিকঠাক করে বিরক্তিকর স্বরে বলে উঠল, এইসব কি আবরাজ? রাস্তাঘাটে উফ, মুখ দেখানোর পথে বন্ধ করে দিচ্ছেন। ড্রাইভার আঙ্কেল কী ভাবছেন? ইস। আবরাজ ঘুরে এসে ড্রাইভিং সিটে বসে পিজা সিট বেল্ট বেঁধে দিতে বলল, আই ডোন্ট কেয়ার। আপনার কাছে এসব আই ডোন্ট কেয়ার হলেও বাট আই ডু। পিজার এই কথায় যেন আগুনে ঘি টানার মতো। আবরাজ নিজের সিট বেল্ট বাঁধল না। পিজার দিকে ঝুঁকিয়ে এসে ঘাড়ের উপর থেকে চুলগুলো আলতো হাতে সরিয়ে দিল। সঙ্গে সঙ্গে ভাসে গভীর ক্ষত, গোল গোল চিহ্ন। আবরাজ আবারও সেগুলোর উপর ঠোঁট বসালো। নিজের রক্ষ সিগারেটে পোড়া উষ্ঠদয়ের সাহায্যে আবারও তাজা করে ক্ষতস্থান। ফিজার দম বন্ধ হয়ে আসে। কলিজায় চিনচিন ব্যথার, বুকে অসহ্য এক যন্ত্রণায় কোকিয়ে ওঠে সে। আবরাজ ব্যথাতুর শব্দে আরও উন্মাদ হলো। গাড়ির ভিতরে জ্বলতে থাকা লাইট অফ করে বউয়ের উষ্ঠদয় আঁকড়ে ধরল। ফিজা ফুঁপিয়ে ওঠে। নিঃশ্বাসের শব্দ বলছে সে আহত। আবরাজের কর্মে সে মর্মাহত। আবরাজ বউকে সময় নিয়ে গাঢ় হতে প্রগাঢ় এক চুমু খেল। অন্ধকারে বুকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের বুকের বাঁ পাশে পিজার ডান হাতটা চেপে ধরে বলে উঠল, এই যে এখানে এখানে এসে একদম ঠিক করনি তুমি। এর জন্য তোমার শাস্তি প্রাপ্য, সুগন্ধি ফুল। পিজা তখন থেকে থম মেরে বসে আছে। আবরাজকে জড়িয়ে ধরা অবস্থায় পিজাকে যে নিজের অনুভূতি ব্যক্ত করেছে সে এ ব্যাপারে সুনিশ্চিত। কিন্তু এই আবরাজ খানের মুখে হৃদয় বিদারক কথা স্বপ্ন নয় তো? পিজা বিশ্বাস করতে পারে না। তবে কি সে জায়গায় করতে সক্ষম হলো আবরাজ খানের হৃদয়ে? সব প্রশ্নের জবাব তো একটু আগের ঘটনা কথা থেকে সত্যি প্রমাণিত হয়। আবরাজ ফিজাকে নিয়ে নিজের বাড়ির রাস্তা ধরল। ফিজা কিছু বলল না। বিশেষ কারণে সে এসেছিল আব্রাহামের সাথে সাক্ষাৎ করতে। কথাও হয়েছে, এখন বাকি কথা সে নিজের মায়ের সাথে বলবে। গাড়ি হঠাৎ থেমে গেল। ফিজা আশেপাশে তাকিয়ে দেখলেও একটা 5 তারকা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামিয়েছে আবরাজ। ফিজা তাও প্রশ্ন করল, গাড়ি থামালেন যে? দুপুরে খেয়েছিলে? বাড়িতে রান্না হয়নি শুনলাম। ফিজা থতমত খেল। আবরাজ এটা কী করে জানলো? সে বাড়িতে যাওয়ার পরে জানতে পেরেছিল মেহেরিনকে আব্রাহাম বিয়ের প্রস্তাব দিয়েছে। কিন্তু এটা কেমন প্রপোজাল? ভাবির বোনকে ডিরেক্ট বিয়ের প্রস্তাব, তাও আবার পরিবারের কারো সাথে এ ব্যাপারে কথা বলেনি।
বাবা মা আছে, এভাবে কিছু হয় নাকি? মেহেরিন বাড়িতে ছিল না, তাই মেহেরিনের সাথে কথা হয়নি। তবে রাতে এ ব্যাপারে কথা বলবে মনস্থির করেছিল। মেহেরিন নিজেই অফিস থেকে ফোন করে বোনকে রাতে থাকতে বলেছিল। তবে এরই মধ্যে আব্রাহাম নিজে থেকে কল করেছিল বিদায় দেখা করতে এসেছিল। মায়ের সাথে কথা কাটাকাটির ফলে মহিতা বেগমের প্রেশার বেড়ে গিয়েছে। বুয়া ছুটিতে আছে। ফিজা মাকে খাবার তৈরি করে খাওয়ালেও নিজে কিছু খায়নি। আবরাজ 3 তলা গিয়ে দেখে একটা কেবিনে ঢুকলো। 2টো টেবিল, কোনায় বসলো সে বউকে নিয়ে। ওয়েটার এলো সাথে সাথে। মেনু কার্ডে দেখে আব্রাহাম ভাত আর হাঁসের মাংস অর্ডার করলো। রাতে অন্য কোনো অয়েলি খাবার শরীরের জন্য ভালো হবে না। এরই মধ্যে পিজা ফ্রেশ হয়ে এলো গিয়ে। কথা হয় না তাদের মাঝে। খাবার এলো 15 মিনিটের মধ্যে। শুধু একটা ফিজা ব্রুকুসকে জিজ্ঞেস করলো, আপনি খেয়েছিলেন দুপুরে? হ্যাঁ। খাইয়ে দেই আমি? আবরাজ বাহিরের খাবার খায় না। বিদেশ থাকাকালীনও সে কখনোই বাহিরে খেত না। নিজে যা পারত রান্না করে খেত। এরপর তো নিজের নিজস্ব সার্ভেন্ট হলো আঙ্গুলে গুনবার মতো। ফিজা এমন কথা বলেও তাজ্জব বনে গেল, কারণ আবরাজ খাবে না এই খাবার। ফিজা কোনো রকমে খেলো। আবরাজ বসে বসে বউকে দেখল। ফিজার খাবার শেষ হতে হাত ধুয়ে এলো। আবরাজ ততক্ষণে বউয়ের ব্যাগ নিয়ে বেরিয়ে এসেছে। ফিজা সেটা নিল না। আবরাজ গাড়িতে বসে ব্যাগ পিছনের সিটে রেখে দেয়। ফিজার মনটা আপাতত ভালো হয়েছে, মন ফুরফুরে আছে। গাড়িতে বসা মাত্র কথা বলল আবরাজের সাথে। আবরাজ গম্ভীর, ফিজাই বকবক করল। গলির ভিতরে ঢুকছে গাড়ি। তেমন মানুষজন নেই, বাড়ি থেকে একটু দূরের নির্জন পরিবেশ। গাড়ি থামালো আবরাজ। ফিজা প্রশ্নবোধক চাহনিতে তাকায় আবরাজের দিকে। সাথে সাথে প্রশ্ন করল, এখানে কেন? আবরাজ নিজের সিট বেল্ট খুলতে খুলতে ব্যস্ত কণ্ঠে বলল, চলো রাত্রির বিলাস করব আজ আমরা। ফিজা ব্রু কুচকে নিল। রাত 10:30টার কোঠা ছাড়িয়েছে, বাড়ি যেতে হবে। আবরাজ সিট বেল্ট খোলার পরপরই নিজের ফোনটা বাজতে শুরু করলো। সাব্বির কল করেছে। আবরাজ বিরক্ত হলো। ছেলেটা সর্বক্ষণ তার রোমাঞ্চে বাগড়া দিতে প্রস্তুত। কল রিসিভ করে আবরাজ কানে ধরল। ওপাশ থেকে কিছু বলল সাব্বির। ফিজা শুনতে পেল না, তবে আবরাজ বিরক্তির স্বরে কপালে ভাঁজ ফেলে দাঁতে দাঁত চেপে বলল, জাহান্নামে যাক ওই মেয়ে, ডিসগাস্টিং মেয়ে মানুষ, বলে কল কেটে দিল। ফিজা বুঝতে পারল না কোনো কিছু। আবরাজ ফিজাকে বলল, আজকের রাত তোলা থাক। ফিজা শুধু গাড় নাড়ল। আবরাজের রাগের কারণ কি কিছুটা হলেও অনুমান করতে সে সক্ষম হয়েছে, তাই কথা না বাড়ানোই উচিত মনে হলো। এসেছো ঘুরে ফিরে, এনজয় করো। শুধু শুধু আমার সাথে রাগ দেখিয়ে চলে যাওয়া তো কোনো মানেই হয় না। আমি তোমার প্রেমিক নই। এসব করে সবার কাছে তুমি হাসির পাত্রী হচ্ছ। নিজের জন্য হলেও এসব ড্রামা তুমি অফ করো। নেক্সট টাইম আমি এ ব্যাপারে কথা বলতে চাই না। লিভিং রুমের সবাই আবরাজের কথাগুলো মন দিয়ে শোনে। ট্রিনা লাগেজ হাতে দাঁড়িয়ে। রাতের ফ্লাইট রয়েছে তার। রেগে চলে যাচ্ছে সে। এটা কোনো কথা নাকি? আবরাজ না আগে ওর প্রেমিক ছিল, আর না স্বামী হবে, এমন কোনো কথা ছিল তাদের মধ্যে? সে অসুস্থ। আবরাজ হসপিটালে ভর্তির জন্য তার বিয়ে করা সদ্য বউ ফেলে সে সমুদ্র পাড়ে জমিয়েছিল। এতে তার লাইফের কথাটা ক্রিটিক্যাল কন্ডিশনে এসে পৌঁছেছিল। সেসব ভাবলেই তো নিজেকে অপরাধী লাগে। একটা মেয়েকে বিয়ে করে সে ফেলে চলে গিয়েছিল। মেয়েটা কিভাবে সামলেছে নিজেকে? আবরাজ নিজেকে সাধু প্রমাণ করে না। তারও দোষ রয়েছে। দোষ নয়, সে অপরাধী। পাপ কাজ করতো সে। মানুষ খুন করার মতো জঘন্য অপরাধও রয়েছে তার। এর জন্য তো নিজের জীবনে সাফার করতে হলো। গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন কোমায় এবং পেটে ধারালো অস্ত্রের জখম। এসবের জন্য সে কাউকেই দোষ দেয় না। নিজের কাজের জন্যই তার শত্রুর সংখ্যা হয়েছে প্রায়। তবে তৃণার জেদ তাকে মেয়েটাকে দোষী ভাবতে বাধ্য করে। সে যদি জেদ ধরে বসে না থাকতো, তবে আবরাজ হয়তো হন্তদন্ত হয়ে ছুটে গিয়ে বিপদের মুখে পড়তো না। সব কিছু বাদ, তার বিয়ে হয়েছে, এটা জানার পরেও এমন করার কি মানে? আবরাজ সোয়াল শক্ত করে তাতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল। এরই মধ্যে তৃণা আবরাজের শরীরের হাত রাখল, জড়িয়ে ধরার প্রয়াস চালালো। আবরাজ তৃণাকে নিজে থেকে ছাড়িয়ে নিল। তৃণা পাগলের পলাপ করতে লাগলো। আবরাজ প্লিজ ডিভোর্স দাও মেয়েটাকে। আমার বাবার সব কিছু আমার, তুমি সব কিছু পাবে, রাজার হালে থাকবে, আমার মতো সুন্দরী একটা মেয়ে পাবা, আমরা জার্মান সেটেলড হব। প্লিজ আবরাজ। তৃণা হয়তো আবার অন্তত বুঝবে ভেবেছিল আবরাজ, তবে তার কিছুই হলো না, উল্টো এসব বলছে। আবরাজ সোয়াল শক্ত করে আওড়ালো। স্টপিট মেয়ে। রাগ হলেও সে নিজেকে সামলে নিল। বলল, তুমি সুন্দরী, হ্যাঁ তুমি সুন্দরী, তবে আমার চোখে না।
এরপর ফিজার দিকে তাকিয়ে মোলায়েম স্বরে বলে উঠল, আমার চোখে আমার বিবাহিত স্ত্রী পৃথিবীর সবচেয়ে সুন্দরীতম নারী, যার নামে আবরাজ খান নিজেকে উৎসর্গ করেছে। কে কী বলবে, এমন পরিস্থিতিতে কি বলা উচিত কার? তবে কোনো ভদ্র পরিবেশে এসব দৃষ্টিকটু। মিলন খান ছেলের উপর ভরসা রেখে চুপ ছিলেন এতটা সময়। ভেবেছিল ব্যাপারটা ছেলে হ্যান্ডেল করে নিবে। ছেলের এখানে কিছুটা হলেও দুর্বলতা আছে ভেবে নিয়েছিল। তিনি ছেলের স্পষ্ট উক্তি শুনে নিশ্চিত হলেন ত্রিনাকে সে কোনো দিনই কোনো আশ্বাস দেয়নি। তবে এবার মনে হচ্ছে মুখ না খুললেই নয়। তিনি গম্ভীর চিত্তে ত্রিনাকে উদ্দেশ্য করে বলে উঠল, জেদ ভালো নয়, নিজে সুস্থ হও, আশা করছি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। এরপর রুমের দিকে চলে গেল। আব্রাহাম জুনায়েদ সদর দরজায় উপস্থিত। তখন কিছু একটা হয়েছে আন্দাজ করতে সক্ষম তারা। সবাই দাঁড়িয়ে থাকলো। আবরাজ নিজের পাশে দাঁড়ানো নিজের বউকে কোলে তুলে নিল আসমকাই। এরপর সোজা সিঁড়ি বেয়ে রুমে চলে এলো। পিছনে কয়েক জোড়া চোখ বিস্ময়ে ফেলে গেল। আবরাজ রুমে এসে ওয়াশরুমে গিয়েছে। আধ ঘন্টার বেশি সময় হলো, কিন্তু এখনও ফেরার নাম নেই। ফিজা পানির শব্দ পাচ্ছে। আবরাজ শাওয়ার নিচ্ছে। সে দরজায় নক করল। আবরাজ গম্ভীর স্বরে ভিতর থেকে জবাব দিল, ডিস্টার্ব করো না, তোমার জন্যই ভালো। আবরাজ এসব কী পাগলামো? পানিতে ভিজে রাগ পড়বে? বেরিয়ে আসুন, আমি বলছি এক্ষুনি আসুন। সাথে সাথে দরজা খুলে ভেজা শরীরে বেরিয়ে এলো আবরাজ। গায়ে সাদা শার্টটা লেপ্টে রয়েছে শরীরের সঙ্গে। বলিষ্ঠ দেহের বাজ স্পষ্ট। আবরাজ বেরিয়ে সাথে সাথে ফিজাকে কাঁধে তুলে নিল। ফিজা হতভম্ব হয়ে যায়। নিজের চুলগুলো মুখ থেকে সরাতে সরাতে বলল, আবরাজ, ভিজা কাপড় ছেড়ে আসুন, ঠান্ডা লাগবে আপনার। তোমার উষ্ণ আলিঙ্গনে আমার ঠান্ডা তো দূর করতে পারবে। সো সেটা নিয়ে টেনশন করো না সুইটহার্ট। বলতে বলতে আবরাজ বউকে দপাস করে বিছানায় ফেলে দিল। ভেজা শার্টের অর্ধেক বুতাম খোলা। সেভাবে বউয়ের উষ্ঠদয় আঁকড়ে ধরল। ফিজার শ্বাস বন্ধ হয়ে আসার জোগাড়। আবরাজ উন্মাদ। বউয়ের সংস্পর্শে এসে রাগ পড়লেও নিজেকে কন্ট্রোল করতে পারল না। ফিজা আবরাজের বাহুতে খামচে ধরে চোখ বন্ধ করে নিল। আবরাজ বউয়ের গাড়ে ঠোঁট বোলাতে বোলাতে নেশাক্ত কণ্ঠে বলল, বলেছিলাম না ডিস্টার্ব না করতে, এখন সহ্য করে নাও। আবরাজ এখনও বউকে জড়িয়ে দৌড়ে ঘুমাচ্ছে। সকাল হয়েছে, অথচ মানুষটার সেদিকে কোনো খেয়াল নেই। ফিজা নিজের উপর থেকে আবরাজের উন্মুক্ত অর্ধ শরীর ঠেলে সরাতে চায়, কিন্তু পারে না। আবরাজের মতো বলিষ্ঠ সুঠাম দেহের পুরুষকে সে নড়াতে অক্ষম। না পেরে চুল টানল। আবরাজ ঘুমের মধ্যে ব্রু কুঁচকে নিল। তন্দ্রা ছুটেছে পুরুষটার। মাথা তুলে পিটপিট করে তাকালো বউয়ের দিকে। গুম গুম কণ্ঠে বলল, নড়ছো কেন? নড়ো না। ঘুম হয়নি না রাতে আমার? ঘুম পাচ্ছে এখন। অফিসে যাবেন না? উঠুন। ফিজে ঠেলে সরাতে চায় আবার। আবরাজ আরও আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল বউকে। মুখ গুজে বউয়ের গলায় অদ্ভুত শব্দ করা, কি যাব। উঠুন, আর 10 মিনিট। আবরাজ আঙুল দেখিয়ে বলল। ফিজা আবরাজের মাথায় হাত রাখে। এই মানুষটাকে অভিমান থেকে ভালোবেসেছে। অভিমান কত ছিল, যা সময়ের সাথে সাথে গভীর অনুভূতিতে পরিণত হয়েছে। সে আবরাজের বিয়ের আগের কোনো লাইফস্টাইল নিয়ে মাথা ব্যথা ছিল না, কিন্তু বিয়ের পর কেমন হবে এটা নিয়ে বড্ড চিন্তিত ছিল সে। তবে আবরাজের সাথে তার কথা না হয়ে ও ফিজা ঠিকই জানত আবরাজ বিয়ের পর আর কোনো নারীর সংস্পর্শে যায়নি। ফিজা আবরাজের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল। বলল, আবরাজ, বলো যান। আবরাজ গুম গুম স্বরে জিজ্ঞেস করল। ফিজা কিছুটা জড়তা নিয়ে আওড়ালো, আপনি দাঁড়িয়ে রাখবেন? আবরাজ আচমকাই এমন প্রশ্নে কিছুটা অবাক হলো। সম্পূর্ণ দৃষ্টিতে বউয়ের দিকে তাকালো। চোখ লাল হয়েছে তার। ফিজা গালে হাত রাখে আবরাজের। আবরাজ শুষ্ক অদর জিহ্বা দিয়ে ভিজিয়ে নিল। শান্ত স্বরে কৌতূহল নিয়ে জানতে চাইল, দাড়ি তোমার ভালো লাগে? হ্যাঁ, খোঁচা খোঁচা দাড়ি। ফিজা আবরাজের গালে হাত বোলাতে বোলাতে উচ্ছ্বসিত হয়ে জানালো। আবরাজ বউয়ের কপালে চুমু খেলো। বলল, আচ্ছা। আবরাজ উঠে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরে বেরিয়ে এলো। ফিজা তখনও শুয়ে ফোন হাতে, বোনের সাথে কথা বলছে মেসেজে। মেহেরিন বাড়িতে থাকবে আজ। ফিজা জানালো সে যাবে। ফিজা ফোন রেখে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ানো। আবরাজের দিকে দৃষ্টিপাত করলো। কালো পোশাকেই পুরুষটাকে চমৎকার সুদর্শন লাগে। ফর্সা শরীরে বেশ লাগে। কালো শার্ট, কালো প্যান্ট, কালো শু, হাতে ব্র্যান্ডেড ঘড়ি, পরিপাটি চুল। ফিজার চোখ সেখানে আটকে থাকে খানিকক্ষণের জন্য। আবরাজের প্রশ্নে ধ্যান ফিরল। আবরাজ জিজ্ঞেস করল, বাড়ি যাবে না? আবরাজের প্রশ্নের উত্তর না দিয়ে ফিজে উল্টো আবরাজকে ডেকে উঠল। আবরাজ,
আসি তো বলো। আবরাজ গায়ে পারফিউম দিচ্ছিল, সেটা রেখে এসে বসলো পিজার পাশে। আবরাজ পিজার মুখের দিকে তাকিয়ে আছে। সে কাল রাত থেকে অপেক্ষা করে আছে বউ তাকে নিজ থেকে আব্রাহামের সাথে দেখা করার রিজন বলবে বলে। রাতে কথা বলার মতো পরিস্থিতি যদিও ছিল না, তবে আবরাজ শিওর বউকে সে কিছু জিজ্ঞেস করতে হবে না, বউ নিজেই তাকে সবটা বলবে। আর হলো তাই। ফিজা বলল, আব্রাহাম মেহেরিনকে বিয়ের প্রস্তাব দিয়েছে, তোমার কি মত? আবরাজ স্বাভাবিকভাবে জানতে চাইল। ফিজা হাত কসলাতে কসলাতে বলে উঠল, আমার মতের চেয়ে এখানে সম্মানের কথা আসে আগে। বাড়ি গিয়ে কথা বলতে চাই আমি মেহু আর আম্মুর সাথে। বলে নাও, আব্রাহাম আমার সাথে আজ লাঞ্চের সময় দেখা করবে, দেখি কি বলে। ফিজা আবরাজকে জড়িয়ে ধরল। ফিজা চায় না আব্রাহামের বেপরোয়া প্রপোজালে কিছু হয়। বিশাল একটা দোটানায় ভুগতে হবে তাকে এটা নিয়ে। সারা রাত জুনায়েদ তৃণার রুমে ছিল। রাজপ্রাসাদের ন্যায় বাড়ি, নিচতলার একদম শেষ প্রান্তে গেস্ট রুমগুলো, যার জন্য এদিকে কি হচ্ছে কে কি করছে তেমন কারো নজরেই পড়ে না। তৃণা বিছানায় এলোমেলো হয়ে শুয়ে আছে। তার এলোমেলো পোশাক আশাক আর শরীরে বিভিন্ন অংশের ক্ষত সাক্ষী। গতরাতে তারা এক পাপ কাজে মজেছিল। জুনায়েদ ফ্লোর থেকে নিজের শার্টে তুলে গায়ে দেয়। তৃণা জুনায়েদের দিকে তাকিয়ে থাকে। মেয়েটার চোখে মুখে এখনো কামুকতা। সে ভালোবাসে একজন কে, অথচ প্রতি রাতে তার নিত্য নতুন পরপুরুষের সাথে রাত কাটে। জুনাইদের তাচ্ছিল্যের হাসি ঠোঁটে জ্বলে। সে শার্টের বোতাম লাগায়। তৃণা বলে, এটাই লাস্ট, তুমি আবার সাকসেস হবেই, তুমি দেখে নিও। জুনায়েদ ব্রু কুঁচকে নেয়। সে বিরক্ত হয়। এ মেয়ে কাজের কাজ কিছুই পারে না, শুধু আবলামি করে। একবার এডিট করা ছবি, একবার ভুলভাল কথা বলা, একবার বাড়িতে আগুন। আবার কি করবে, যত সব। জুনায়েদের তৃণার উপর কোনো এক্সপেকটেশন কিংবা ট্রাস্ট কোনোটাই নাই। বিরক্তিকর স্বরে সে শুধু বলে উঠল, বেশি বাড়াবাড়ি করো না মেয়ে। আবরাজ জানে আগুন সেদিন তুমিই দিয়েছিলে। তোমার অসুস্থতার জন্যই তুমি পার পেয়েছ। বারবার ছাড়া পাবা না কিন্তু। আবরাজ খানকে তুমি খুব ভালো করেই চেনো। জুনায়েদের কথা পাত্তা দিল না তৃণা। কিছু একটা সে ভাবছে। থুতনিতে আঙ্গুল ঠেকিয়ে বলল, তোমার তো পিজাকে চাই, চলো, এক রাতের জন্য হলেও তো চাই, আমি ব্যবস্থা করে দিচ্ছি। তৃণার কথায় সে মহাবিরক্ত। তার তৃণার সাথে প্ল্যান করে কিছু করে সাকসেসফুল হওয়ার মতো বিশ্বাস নেই মেয়েটার উপর। মূলত এই পাগলের সাথে কিছু করা মানে একসাথে মারা খাওয়া। নিজে মারা খাবে, অন্য কেউ মারবে। জুনায়েদ নিচ থেকে তৃণার এক টুকরো কাপড়ের একটা টপস তুলে সেটা মেয়েটার মুখের উপর ছুঁড়ে মারল। বলল, প্রয়োজনে আজীবন আনম্যারিড থাকবো, তবু তোমার বুদ্ধি নিয়ে আফরাজ খানের বউকে বিছানায় আনার কথা কল্পনাও করব না। বলে জুনায়েদ বেরিয়ে গেল। তৃণার ইগোতে লাগলো কথাগুলো। জুনায়েদ কি ওর উপর ট্রাস্ট করতে পারছে না? রাগে মেয়েটা হিতাহিত জ্ঞান শূন্য হলো। নিজের চুল নিজেই টেনে ধরল। বিড়বিড় করে বলে উঠল, তৃণাকে ইগনোর, জাস্ট ওয়েট অ্যান্ড সি। কিছু কিছু ক্ষেত্রে হুটহাট কিংবা আগে পিছে কিছু না ভেবে ডিসিশন নেওয়াটা টাফ। যদিও এমনিতেই বিষয়গুলো সহজ লাগে, তবে আসলে সেগুলো সহজ হয়ে থাকে না, বেশ জটিল হয়ে থাকে। সেগুলো খুব গভীর করে ভাবলেও বোঝা যায়। ফিজা এখন আব্রাহমান নিজের বোনের ব্যাপারটা তেমন করে দেখছে। বোনটা যথেষ্ট সুন্দরী, লেখাপড়া আছে, ভালো পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসে। এখন হঠাৎ করে যদি সে তার দেবরের সাথে বিয়ে দেয়, তাহলে ব্যাপারটা কেমন হবে? আশেপাশের মানুষ কি বলবে? যদিও মানুষ কি বলবে এগুলো ভাবা একটা বোকামি, তবুও কারোর মুখে ধরে রাখা যায় নাকি? সেদে সেদে কথা শোনার তো কোনো মানে হয় না। তার চেয়ে বড় কথা, আব্রাহাম মেহরিনকে ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে সেটা অন্য কথা। ফিজা বিছানায় বসে আছে, মা বোনও রয়েছে। ফিজা হঠাৎ করে বলল, ওরা লোভী বলবে না আমাদের? মেহরিনের বুকের ভিতর স্যাঁত করে উঠল। সে কি বলে গিয়েছিল তারা মধ্যবিত্ত? বাবা নেই, মা নেই, ভাই নেই। বোনের রূপ দেখে বড় পরিবার থেকে বিয়ের প্রস্তাব এসেছিল, আর এখন ছোট বোনকে দিলে লোকে কি বলবে না তারা লোভী? একই ঘরে দুই মেয়ে, তার উপর আব্রাহাম তো তাকে ভালোই বাসে না। মেহেরিন বোনের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। কিছু সময় নিশ্চুপ শান্ত থেকে বলল, আপু, তুমি এসব বলো না, আমি তোমার কথা অমান্য করব না, তুমি জানো। দুপুর হতে হতে আব্রাহাম আবরাজের কেবিনে এলো। আবরাজ তখন সামনের কম্পিউটার স্ক্রিনে তাকিয়ে। আব্রাহাম গিয়ে কেবিনে থাকা সোফায় বসল। সেন্টার টেবিলে রাখা খাবার বক্স বাড়ি থেকে পাঠিয়েছে ইলা বেগম। আব্রাহাম সব রেডি করলো। হাত ধুয়ে নিজে খাবার সার্ভ করলো।
আবরাজ এলো 5-7 মিনিটের মধ্যে। হাত ধুয়ে এলো ওয়াশরুম থেকে। সিঙ্গেল সোফাটায় বসে প্লেট হাতে নিল। খাবার খাওয়ার সময় কোনো কথা বলল না কেউ। খাবার শেষ হতে সাব্বির কোত্থেকে এসে বক্স নিয়ে গেল। আবরাজ বলল, বলো। মেহেরিন। আব্রাহাম আবরাজকে সম্মান, শ্রদ্ধা, ভয় সবটাই করে। বড় ভাই হিসেবে তাকে যথেষ্ট মান্য করে। কথা যাওয়ার সময় নিয়ে বলতে চাচ্ছিল, কিন্তু তখন আবরাজ আব্রাহামের কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে বলে উঠল, বলে যাও ওর কথা। আমার বউ মানবে না এটা। বিয়ে আমি ওকেই করব। আব্রাহাম সাথে সাথে শক্ত স্বরে বলল। আবরাজ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর স্বরে জিজ্ঞেস করল, কেন করবে? তুমি ওকে ভালোবাসো? তুমিও বাসতে না ভাবিকে। আব্রাহাম অনেক ভেবে কথাটা বলল। আবরাজ প্রত্যুত্তর করে না, বসা ছেড়ে উঠে দাঁড়ালো। ব্লেজার টেনে টুনি ঠিক করে বলল, ভেবে দেখো, ফিজা নিজের ছোট বোনের লাইফ নিয়ে কোনো কম্প্রোমাইজ করবে না। এরপর আবরাজ বেরিয়ে গেল। আব্রাহাম দুহাতে মুখ ডেকে মাথায় নিচু করে নিল। বিড়বিড় করেই বলল, ভালোবাসি না, বাট আমার ওকেই লাগবে। প্রথম অনুভূতি বলার জন্য হলেও আমার ওকেই চাই। এর জন্য যদি আমাকে স্বার্থপর উপাধি পেতে হয়, তবে আমি স্বার্থপরই হতে চাই। স্যার, এত রাতে দোকানপাট তো সব বন্ধ। আবরাজ ধারালো দৃষ্টিতে চাইল সাব্বিরের দিকে। বেচারা ঘুম থেকে উঠে কোনো রকম দৌড়ে এসেছে। চোখে মুখের অবস্থা একদম নাজেহাল। আবরাজের মায়া হয়েও হয় না, সে শ্বশুর বাড়িতে যাবে, আর খালি হাতে এভাবে যাবে? অসম্ভব। আবরাজ গম্ভীর স্বরে গাড়ির স্টারিংয়ের উপর হাত রেখে বলে উঠল, যেখান থেকে পারো নিয়ে এসো, নাও লিভ। সাব্বির মুখ বোতা করে নিল। অসহায় দৃষ্টিতে মাথা ঝাঁকিয়ে একজন গার্ড সাথে চলে গেল। সময় গড়ায় সেকেন্ড, মিনিট, ঘন্টার মাথায় গিয়ে সাব্বির ফিরে এলো একটা ব্যাগ নিয়ে। রাত তখন 12:30। আবরাজ সব দেখেই খুশি হলো। সাব্বির ফিরে এলো। গাড়িতে বসে অটো ভ্যানওয়ালা তাদের গাড়ি ফলো করতে লাগলো। গাড়িতে সাব্বির আবরাজের সাথে বসলো সামনের সিটে। সে মিনমিন করে বর্ণনা করছে কিছু, যার দ্বারা কিছুটা বোঝা যাচ্ছে সে দোকানদারের ঘুম থেকে তুলে তুলে সদাইপাতি নিয়ে এসেছে। আবরাজ সন্তুষ্ট হলো এতে। ছোট একতলা বাড়িটার উঠোনে দাঁড়িয়ে আবরাজ খান, স্বয়ং আবরাজ খান। এও দেখার ছিল, এ যেন অবিশ্বাস্য। মহিতা বেগম গেটে দাঁড়িয়ে হতভম্ব হয়ে গেল। গুম গুম ভাব চলে গেল তার। অস্থির হলেন। আবরাজ ওনার সাথে স্বাভাবিকভাবে কথা বলে সালাম দিল। মহিতা বেগম বেশ অবাকই হলো। আবরাজ যেন একের পর এক চমক দিতে লাগলো। অবিশ্বাস্য সব কাণ্ড দিতে ঠিকঠাক কথা বলতেই ভুলে গেল। যে মানুষ সারাক্ষণ ছিল গম্ভীর দাম্ভিক স্বভাবের, রুক্ষ কঠোর, বিয়ে করা স্ত্রীকে পেলে গিয়েও খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেনি, সে মানুষটার এরূপ চমক সত্যি চমকপ্রদ। বিয়ের পর আবরাজ খান শ্বশুরবাড়িতে এই নিয়ে তার দ্বিতীয়বার আসা। প্রথম বিয়ের দিন আর দ্বিতীয় আজ। মহিতা বেগম মেহেরিনকে ডাকল, ফিজাকে ডাকলেন, তবে দুজন হয়তো ঘুমিয়ে আছে, তাই কারোই সাড়া পাওয়া গেল না। আবরাজ শাশুড়ির অস্থিরতা দেখে গম্ভীর থমথমে কণ্ঠে বলল, আন্টি, রিল্যাক্স, এত হাইপার হবেন না, আপনি বসুন, শরীর ভালো আপনার? মহিতা বেগম তবুও ব্যস্ত। পানি আনতে গেলেন। পানি নিয়ে ফিরে এসে দেখল 3জন মানুষ। তার মধ্যে একজন সাব্বির। সাব্বিরকে তিনি চেনেন। বাকি দুজন আবরাজের গার্ড। হাত ভর্তি বাজার, সেগুলো রেখে গার্ড চলে গেল। সাব্বিরকে বসতে বললেন তিনি। সাব্বির বসল না, অনেক রাত হয়েছে। বউ তার ফ্ল্যাটে একা রয়েছে, তাকে ফিরতে হবে, তাই বিদায় নিয়ে চলে গেল। আবরাজ শাশুড়ি থেকে পানির গ্লাস নিল। পানি খেয়ে গ্লাস ফেরত দিল। বলল, আমি খেয়ে এসেছি, আপনি গিয়ে রেস্ট করুন। মহিতা বেগম ব্যস্ত কণ্ঠে বললেন, সে কি কথা, নতুন জামাই আর রাতে না খাইয়ে রাখবো? তা হয় না বাবা, তুমি বসো, আমি এক্ষুনি কিছু করে দিচ্ছি। শাশুড়ির এত সুন্দর আবদার ফেলে দিলে ভালো দেখায় না। ইচ্ছেও হলো না। আবরাজ বলল, আচ্ছা, তবে বেশি না কিন্তু, আমি মাত্রই খেয়ে এসেছি। মহিতা বেগম চলে গেলেন মুচকি হাসি দিয়ে। আবরাজ ফোনে টাইম দেখল। ঘড়ি ধরে 25 মিনিটে মহিতা বেগম ফিরে এলো 1 প্লেট গরম গরম ভাত আর ডিম ভাজা নিয়ে। আবরাজ খুশি মনে হাত ধুয়ে খেতে বসে গেল। তৃপ্তি নিয়ে খেলো সব ভাত। কত বছর যুগ পর সে এমন খাবার খেলো ঠিক মনে করতে পারে না, তবে খাবারের স্বাদ দারুণ লাগলো। রান্নাঘরের বেসিনে হাত ধুয়ে আবার সোফায় বসলো। মহিতা বেগম এবার বলল, আমি মেহেরিনকে ডেকে দিচ্ছি, 2 বোন একসাথে ঘুমিয়েছে আজ, তুমি বাবা একটু বসো। না না আন্টি, থাক, মেহেরিনকে ডাকতে হবে না, আমি ফিজাকে গেস্ট রুমে নিয়ে যাব। মহিতা বেগম না করতে গিয়েও আর করল না। আবরাজ ফিজার রুম চিনে।
বিয়ের দিন তো তাদের একসাথে বসানো হয়েছিল সেখানে। দরজাটা বেড়ানো। আবরাজ কক্ষে প্রবেশ করে আবসা দেখলো মানুষ দুজন শুয়ে বিছানায়। সে ফোন বের করে লাইট অন করলো। প্রথমবার বিছানার বাঁ পাশে দেখলো, আর সঠিক হলো অনুমান, বউ তার বাঁ পাশে ঘুমিয়ে। আবরাজ ফোন পকেটে নিল, গা থেকে কম্পটা সরিয়ে ঝুঁকে আলতো করে বউকে কোলে তুলে নিল। ফিজা কেঁপে উঠল, তবে চোখ মেলে না। আবরাজ আস্তে ধীরে হেঁটে গেস্ট রুমে চলে এলো। রুম পরিপাটি, লাইট জ্বলছে। আবরাজ আলগোছে রাখলো বিছানায় বউকে। গায়ের ব্লেজার খুলে ফিজার মুখের দিকে তাকিয়ে হাসি ফুটে উঠল তার ঠোঁটে। লাল হয়ে আছে চোখ। ফিজা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। আচমকায় ঘুম ভেঙেছে মেয়েটার, তাই কিছু বুঝে উঠতে পারে না। আবরাজ দ্রুত ব্লেজার হাত থেকে ফেলে দিল। ঝুঁকে বউয়ের গালে হাত ছুঁয়ে বলে উঠল, উঠে গেলে যে? আমি তো ডাকিনি তোমাকে। আপনি কখন এসেছেন? ফিজা গুম গুম স্বরে জিজ্ঞেস করল। আবরাজ হাতের দামি ঘড়িতে টাইম দেখল, জানালো 1 ঘন্টা হয়নি। সত্যি এসেছেন আপনি? ফিজা অবিশ্বাস্য স্বরে বলে উঠল। আবরাজ হাসে। মাদকা শক্ত দৃষ্টিতে বইয়ের সারা মুখে দৃষ্টি বলিয়ে নিল। গোড় লাগা দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলো, ইয়েস, বাড়িতে গিয়েছিলাম, বাট রুমে গিয়ে জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম। চোখ বন্ধ করলে তোমার এই লিপস, পাগল হয়ে যাচ্ছিলাম বারবার মনে পড়ে। নিজের বৃদ্ধাঙ্গুলটা বইয়ের অদর কোণে ঘষতে ঘষতে বলে। ফিজা শিউরে ওঠে। শির দাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে যায়। হাতের নিচে চাদর দুমড়ে মুচড়ে যায়। আবরাজ বউয়ের দুর্বলতার সুযোগ হাতছাড়া করে না। জটপট নিজের অদর বউয়ের অদরে চেপে ধরল। মোরের বুকে এক পশলা বৃষ্টির আগমন হয়েছে বোধ হয়। ভালোবাসার তৃষ্ণায় তৃষ্ণার্ত এই পুরুষ উন্মাদ। ফিজা এক এক করে আবরাজের শার্টের বোতাম খুলতে ব্যস্ত হলো। আবরাজ তখন হাত রাখে ফিজার হাতের উপর। ফিজা চোখ খুলে তাকালো। আবরাজ পেছনে দরজার দিকে ইশারা করে। ফিজা সাথে সাথে আবরাজকে ছেড়ে দিল। আবরাজ এলোমেলো পায়ে গিয়ে দরজা বন্ধ করে এলো। ভালোবাসার ছোঁয়া ধীরে ধীরে বদলে গেল। গভীর হলো আবরাজের এক একটা স্পর্শ। ফিজার চোখের পাতা ভিজে উঠল। সে বলেই গিয়েছিল বোধহয় আবরাজ খান তাকে কাঁদাতে ভালোবাসে। আবরাজ বউয়ের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে উঠল, সো সরি মাই লিটল ওমেন। ফিজা টু শব্দ করে না। নিজের দাঁতের বিষ সে ঢালবে না। এটা হতে পারে। আবরাজ খান যদি হয় বাঘ, সেও বাঘিনী। আর বরাবরই প্রমাণিত রাজা রানীর কাছে পরাজয়। আবরাজ তাকে ক্ষত বিক্ষত করে পার পাবে, এটা ফিজা নামের রমণী মানবে না। আবরাজ ব্যথায় জর্জরিত। চোখ বন্ধ করে রাখলো। বউয়ের কাজে বাধা দিল না। ফিজা নিজের কাজ শেষ করেই এবার আবরাজকে শক্ত করে জড়িয়ে ধরল। দুটো দেহ একত্রিত হওয়ার অপেক্ষায়। ফিজা পিস করে বলল, আপনি যা দিবেন ঠিক ততটাই ফেরত পাবেন। ফিজা সিদ্দিকি পুষ্প দাঁড়দানা একদমই পছন্দ করে না মিস্টার খান। বোনের অনুপস্থিতিতে মেহেরিন ঘুম ভেঙে গেল। উঠে চারপাশে দেখলো বোন নেই। দ্রুত ওয়াশরুম চেক করে মেহেরিন। বোন তার সেখানেও নেই। সে দ্রুত মায়ের রুমে যেতে গিয়ে শত দরজার দিকে নজর পড়ল। কালো কুসকুসে একজোড়া শু। মেহেরিন এক দফায় চিনে ফেলল এই জুতাটা। এটা আবরাজ খানের। এই ব্র্যান্ড সে আর কারো কাছে দেখেনি। সে অবাক হলো, আবরাজ খান তবে তাদের বাড়িতে পদধূলি দিয়েছে। মেহেরিন গেস্ট রুমে দরজার ভিতর থেকে লক দেখে শিওর হলো। ফিরে গেল নিজের রুমে। শোয়া মাত্রই ফোন হাতে নিল। ফোন সাইলেন্ট ছিল। অনেকগুলো মিসড কল উঠে আসে। সবগুলো আব্রাহাম দিয়েছে। মেহেরিন দীর্ঘ শ্বাস ফেলে ফোন রাখতে যাচ্ছিল, তখনই আবার কল এলো। মেহেরিন কল রিসিভ করে কানে দিয়ে চুপ করেই রইল। ওপাশের পুরুষ রাশবাড়ি কণ্ঠে বলে উঠল, আব্রাহাম খানকে ইগনোর? খুব বার বেড়েছো তুমি। জাস্ট ওয়েট। শুধু ফোন নয়, তোমার সর্বাঙ্গে আব্রাহামের ছোঁয়া থাকবে। অপেক্ষা করে যাও, আমার রাতের ঘুম হারামের পাখি। কানটা যা করে উঠল। গরম দোয়া বেরিয়ে এলো কান দিয়ে। গালটাও জ্বলে। কি বিশ্রী হুমকি! এভাবে কেউ হুমকি দেয় নাকি? মেহেরিন তাজ্জব বনে গেল। আব্রাহাম আবারও বলল, এখন বাই, খুব শীঘ্রই দেখা হচ্ছে আমাদের, মিস মেহেরিন সিদ্দিকী। আবরাজ উঠুন, আমাকে ছাড়ুন। আবরাজ শোনে না। সে বেঘোরে ঘুমাচ্ছে। ফিজা আবরাজের কানে কাতকুতো লাগালো। আবরাজের শরীর কাঁপল, কিন্তু তেমন কোনো প্রতিক্রিয়া মানুষটার মধ্যে দেখা গেল না। ফিজা আবার জোরে ধাক্কা দিল। আবরাজ গুম গুম চোখে ফিটফিট করে তাকিয়ে বলল, কি হয়েছে তোমার? ঘুম শেষ? আবরাজ, বাহিরে দেখুন, সকাল হয়ে যাচ্ছে। গোসল দেওয়ার জন্য বাহিরে যেতে হবে এখন। মেহেরিন ওই রুমে ঘুমাচ্ছে। আবরাজ বিছানার ডান পাশের জানালার বাহিরে তাকায়। এখনও অন্ধকার। ফিজাদের এই রুমই অ্যাডজাস্ট ওয়াশরুম নেই। আবরাজ দ্রুত শোয়া থেকে উঠে বসল। আবরাজ জিজ্ঞেস করলো, আজান হয়েছে?
না, হয়ে যাবে এক্ষুনি। ফিজা বলতে বলতে আবরাজের হাতের তলা থেকে শার্টটা বের করলো টেনে। কম্পিউটারের নিচ থেকে শার্টটা পরে নিল। আবরাজ উদম শরীরে, শুধু প্যান্ট পরে। সে গিয়ে দরজা খুলে আগে, এরপর এসে ফিজাকে কোলে তুলে বেরিয়ে এলো। ফিজা অবশ্য না করলো, তবে আবরাজ শুনল না। কলপাড়ে এসে ফিজাকে নামিয়ে পানি চেপে বালতি ভরে দিল। এরপর বলল, আমি তোমার ড্রেস নিয়ে আসছি। লাগবে না। আবরাজ অবাক হয়ে চাইল। অন্ধকারে কাউকে দেখার কোনো জো নাই। ফিজা আবরাজের চোখের উপর তাও নিজের হাত রেখে বলে উঠল, টাওয়াল আছে না? দুজন একসাথে করে নিব। আম্মু উঠে যাবে একটু পরে। আবরাজ বউয়ের আবদার ফেলে দিল না। বউ যে তার থেকেও বেশি বেহায়া হচ্ছে এটাই তার প্রমাণ। আবরাজ ফিজার সাথে আজ নামাজে দাঁড়ালো। পারে না সে কিছুই। ফিজা গম্ভীর। আবরাজ টুকটাক এটা সেটা পারে, তবে অনেক কিছু ভুল হয়। দীর্ঘদিন বিদেশের মাটিতে থাকার পর ফিজা আবরাজকে সাথে নিয়ে নামাজ পড়ল। কীভাবে কি করতে হবে সব বলে দিল। আবরাজের মেধা খুবই ভালো, সেই জন্য আগে পাড়ায়, তারপর এখন ফিজার গাইডলাইনে নামাজ পড়ল। বোর্ডে আবরাজ আবারও শুয়ে পড়ল। ফিজা আবরাজের কাছে এসে বসল। মিনমিন করে বলল, রান্নাঘরে একটু যাই। না, মানে আম্মু একা, বুয়া সকাল 8টা বাজে আসবে। আবরাজ শীত হয়ে শুয়ে আছে। বইয়ের একটা হাত টেনে নিয়ে নিজের বুকের উপর রাখল। মোলায়েম স্বরে জিজ্ঞেস করলো, শরীর ভালো লাগে? আচ্ছা চলো। আবরাজ নিজের শোয়া থেকে উঠে বসে পড়ল। পরনে তার অনেক আগের একটা লুঙ্গি। ফিজা সকালে মায়ের থেকে নিয়ে এসেছে এটা। আর গেঞ্জি প্যান্ট সে আসার সময় এনেছিল, তবে আবরাজ প্যান্ট পরেনি। লুঙ্গি পরে হাঁটতে গিয়ে আবরাজ বার কয়েক হোঁচট খেয়ে পড়তে নিয়েও নিজেকে সামলে নিল। দরজার কাছে গিয়ে বলল, যদি খুলে যায় বউ? ফিজার আবরাজের মুখের এক্সপ্রেশন দেখে হাসি পেয়ে যায়, তবে আবরাজ বেশি সিরিয়াস। ফিজা বলল, কিছু হবে না, আসুন, নয়তো প্যান্ট পরুন। না, এটা পরে ভালো লাগছে তো। আবরাজ ঘুরে ফিরে দেখে জবাব দিল। ফিজা হাসতে লাগলো আবরাজের এই কাণ্ড দেখে। আবরাজ ওর মুখ চেপে ধরে বলল, নিজের ভালো চাইতে মুখটা বন্ধ রাখো, আর আম্মুকে সাহায্য করতে চলো, নয়তো। আবরাজ রুমের দিকে ইশারা করেই বলল। ফিজার সাথে সাথে আবরাজের হাত ছাড়িয়ে নেয়। পুরো রাত তাকে জাগিয়ে রেখেছে, এখন আবার মতলব ভালো না। ফিজা বেড় করে আওড়ালো, অসভ্য পুরুষ। মহিতা বেগম চুলার প্যানে কোনো এক পিঠা পাচ্ছেন। ফিজা দেখলো আরও অনেকগুলো বাকি বানানো। ডিম দিয়ে বানিয়েছে সেগুলো। ফিজা লক্ষ্য করে দেখলো আরও কয়েক পদের পিঠার ময়দা দিয়ে রেখেছে। ফিজা বলল, আম্মু আমি বানিয়ে দিচ্ছি, তুমি বেজে নাও। আন্টি একা পারবে না, তুমি বানিয়ে নাও, সাথে আমি চুলার কাছে থাকবো। একে তো আবরাজকে রান্না করে দেখে মহিতা বেগম অবাক হয়েছে, তার উপর আবরাজের কথা শুনে তিনি হতভম্ব হয়ে গেলেন। তড়িগড়ি করেই বলল, আল্লাহ রে, কাউকে কিছু করতে হবে না, রতন এখনই চলে আসবে। ফিজা তুই যা, জামাইকে নিয়ে রুমে যা, আমি দুটোকে এখানে আর 1 মিনিট পর দেখলে খুব খারাপ হয়ে যাবে। ফিজা মায়ের কথায় পাত্তা না দিয়ে বসতেই যাচ্ছিল, তখনই রান্নাঘরে উপস্থিত হলো মেহেরিন, ওর পিছনে কাজের মেয়েটা। আবরাজ ওদের দেখে বেরিয়ে গেল। পিছন পিছন ফিজাও চলে এলো। মহিতা বেগম স্বস্তির নিঃশ্বাস ছাড়েন। কি অদ্ভুত কথা, জামাই শ্বশুরবাড়ি এসে শাশুড়ির সাথে কাজ করতে এসেছে। মহিতা বেগম জিভ কাটলেন, তবে মেয়ের ভাগ্যের কথা চিন্তা করে বেশ খুশিই হলেন তিনি। মেহেরিনকেও কাজ করতে দিলেন না তিনি, ঠেলে ঠুলে রুমে পাঠিয়ে দিল। মেহেরিন থতমত খেলো, আজব তো, তারও কি জামাই আছে নাকি, যে বউ কাজ করতে গেলে পেছন পেছন জামাইয়ে চলে যাবে রান্না করে। ফিজা রুমে এসে উপর হয়ে শুয়ে পড়ল। পেটে 2 হাত চেপে ধরে বালিশে মুখ গুজে দিল। আবরাজ বউয়ের এমন অবস্থা দেখে ঘাবড়ে গেছে। দরজাটা বন্ধ করে এসে বউয়ের কাছে বসল। বিচলিত হয়ে অশান্ত স্বরে বলল, কি হয়েছে জান, শরীর খারাপ লাগছে? পেটে পেইন হচ্ছে হঠাৎ করে। কণ্ঠ অসুস্থ শোনালো তার। আবরাজ শট করে উঠে বসল। পানি এনে বউকে খেতে দিল। ফিজা পানি খাবে না। আবরাজ জোর করে তুলে বসালো। পুরো 1 গ্লাস পানি খেয়ে খালি পেটে গুলিয়ে এলো। জানালার পাশে বসে বমি করে দিল সবটা। আবরাজ ত্বক থেকে বউয়ের চোখে মুখে পানি দিল। বিছানায় শুয়ে শাশুড়ির কাছ থেকে গিয়ে বলে খাবার নিয়ে আসে। ফিজা তাজ্জব বনে গেল, অবাক হয়ে বলল, এই আপনার লজ্জা লাগেনি? কেন? তুমি খালি পেটে কষ্ট পাচ্ছ, আর আমি লজ্জা পাবো? বলতে বলতে আবরাজ ফিজার মুখে ভাত তুলে দিল। ঠান্ডা ভাত, গরম করে দিয়েছে মহিতা বেগম। আবরাজ শাশুড়ির ব্যস্ততা বুঝতে পারে, তিনি অন্য খাবার দিলেও আবরাজ জানেনি। সকাল সকাল ভাজা পোড়া খেয়ে বউ তার আবার গ্যাসের সমস্যায় ভোগে, আবরাজ চায় না। ফিজা মুগ্ধ হয়ে আবরাজকে দেখে। এই মানুষটা তার এতটাই যত্ন করে, তার কেয়ার কিংবা হাবভাব বলে না,
এতটা বছর সে বউকে অনাদরে অবহেলায় রেখেছে। কেউ দেখলে বিশ্বাসও করবে না। দুপুর হতে বাড়ির আদল পরিবর্তন হয়ে গেল। পুরো বাড়ি চকচকা চকচকা পরিষ্কার। বাহিরের রান্নার ঘ্রাণে মেহেরিন রুম থেকে বেরিয়ে এসে থম মেরে রইল। কত শত আয়োজন, ডাইনিং টেবিলে বাহারি খাবারের আয়োজন। মেহেরিন এদিক ওদিক তাকিয়ে বোনকে খুঁজে তখন ফিজা হন্তদন্ত হয়ে গেস্ট রুম থেকে বেরিয়ে এলো। গায়ে একটা জামদানি শাড়ি, হাতে একটা শপিং ব্যাগ। বাহিরে মানুষের শোরগোল। ফিজা বোনকে কিছু না বলে টেনে নিয়ে রুমে চলে এলো। মেহেরিন মাত্রই গোসল শেষ করে এসেছিল। ফিজা বোনের হাতে শাড়ির সাথে সব প্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে বলল, এগুলো পরে আয়। কিন্তু আপু, এগুলো তোকে দেখতে এসেছে ছেলেপক্ষ, তো দুলাভাই এনেছে পাত্র। মেহেরিন যেন স্তব্ধ হয়ে গেল। বুকের ভিতর জ্বর বইতে লাগলো। তবে কি তার প্রথম অনুভূতি হেরে গেল? আব্রাহামের প্রতি এই অনুভূতির নাম দেওয়ার আগেই তাতে ফিকে হয়ে গেল। মেহেরিন মা আর বোনের কথা ভেবে সব মেনে নিল। তার চেয়ে বড় কথা, ভাগ্যে যা আছে তাই হবে। পাত্রর বাবা হিসাবে মিলন খানকে দেখে মেহেরিনের ব্রু কুঁচকে আসে। বাহিরের কোনো লোক নেই, সব পরিচিত মুখ। মেহেরিন চুপটি করে সোফায় বসে মাথা নিচু করে সবার পায়ের দিকে তাকিয়ে আছে। বেছে বেছে সিঙ্গেল সোফাটার সামনে গিয়ে দৃষ্টি স্থির হলো। সাদা পাঞ্জাবি পরিহিত এক পুরুষ। মেহেরিন চট করে মাথা তুলে এক ঝলক দেখে নিল। নিজের দেখার ভুল বই আর কিছু মনে হলো না। ইলা বেগম মহিতা বেগমের সাথে দাঁড়িয়ে তিনি বললেন, আব্রাহাম আর মেহেরিন একবার নিজেদের মধ্যে কথা বলে নিলে ভালো হতো ভাবি। মহিতা বেগম না করতে যাচ্ছিল, তবে মিলন খানও সায় দিল বিদায় কিছু বললেন না আর। ফিজা বড় বোন আর মহিতা বেগম শাশুড়ি। সাব্বিরকে সাথে দেওয়া হলো ওদের কথা বলতে দেওয়ার জন্য। বাহিরে উঠোনের এক কোণে দাঁড়িয়ে আব্রাহাম মেহেরিনের দিকে দৃষ্টি স্থির রেখে তাকিয়ে রইল। মেহেরিন প্রথমে জিজ্ঞেস করল, সবাই রাজি হলো কি করে? আব্রাহাম বাঁকা হাসল। এমনি এমনি কিছু হয় নাকি? সব কিছুর পিছনে একটা কারণ থাকে। আব্রাহাম বলল, সব কিছু জানতে হয় না, কিছু কথা না জানাই ভালো। বলেই সে থামল। মেহেরিন বুঝলো আব্রাহাম বলবে না, তাই এ ব্যাপারে কথা না বাড়ানোই ঠিক হবে। চুপচাপ স্বভাবের মেহেরিন এরপর আবারও চুপচাপ হয়ে রইল। পরনে জাম কালারের শাড়ি, আঁচলটা মাথায় টানা, চুলগুলো খোপা বাঁধা, কিছু এলোমেলো চুল ঘোমটার পাকপুকুর দিয়ে বেরিয়ে আসছে। নাদুস নুদুস শরীরের শাড়ি ভালোই লাগছে। আব্রাহাম আচমকাই জিজ্ঞেস করলো, বিয়ে করবে আজ? তুমি একবার হ্যাঁ বলো শুধু, বাকিটা সব আমি সামলে নেব। মেহেরিন একবার চোখ তুলে আব্রাহামের দিকে তাকালো। আব্রাহাম সাথে সাথে সাব্বিরকে ডেকে বলল, সাব্বির ভাইয়াকে বলো আমি আজই বউ নিয়ে বাড়ি ফিরতে চাই। সাব্বির ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। আজই বিয়ে? এটা কেমন কথা? মেয়ের সাথে কথা বলতে এসে সোজা বিয়ে ফাইনাল? ইন্টারেস্টিং। সাব্বির কিছু বলবে তার আগে পিছন থেকে আবরাজ রাশবাড়ি কণ্ঠে বলে উঠল, এত তাড়া কিসের? মেয়ে কি পালিয়ে যাচ্ছে? আব্রাহাম ভাইকে দেখে মাথা নিচু করে নিল। মেহেরিন গুটিসুটি পায়ে বাড়ির ভিতরে চলে যায়। মেহেরিন যাওয়া মাত্রই আব্রাহাম বলল, না কিন্তু আজকের দিনটা তো চলেই যাচ্ছে। আবরাজ, তোমার কি মতামত? মিলন খানের প্রশ্নের উত্তরে আবরাজ ভাই আব্রাহামের দিকে তাকালো। বেচারার বিয়ের জন্য এক পায়ে রাজি, আজই হোক এটাই তার কথা। আবরাজ বাইরে থেকে দৃষ্টি সরিয়ে বাবার দিকে তাকালো। গম্ভীর স্বরে বলে উঠল, আব্বু, বিয়েটা আজই পড়িয়ে দাও। মেহেরিনকে না হয় পরে নিয়ে যাব আমরা। হ্যাঁ, কিন্তু মেহেরিনের মায়ের বিষয়টাও বুঝতে হবে। আবরাজের কথার বিপরীতে মিলন খান চিন্তিত স্বরে বলল। আবরাজ বুঝতে পারে বাবা তার কোনটা বলতে চাইছে, তাই নিজে খোলামেলা করে কথা বলল, আব্বু, আমি বুঝতে পারছি তুমি কোনটা বলছো। আমি চাইবো বিয়ের সবটা ব্যয় আমরা বহন করি। আমিও সেটাই বলতে চাইছিলাম, কিন্তু এতে আবার তাদের আত্মসম্মানে লাগবে না তো? মিলন খান গম্ভীর ভাবুক হয়ে বললেন। আবরাজ বাবাকে আশ্বস্ত করলো, বলল, আমি ফিজার সাথে কথা বলবো, বাকিটা আপনি পরে আন্টির সাথে কথা বলে নিয়েন। আবরাজ কথাটা শেষ করার সাথে সাথে ইলা বেগম কিছুটা রাগান্বিত স্বরে বলে উঠল, আবরাজ, এটা কেমন কথা? আন্টি কিসের? ফিজা আমাকে আম্মু বলে, তাহলে তুমি কেন এসব বলো? আবরাজ মায়ের কথা শুনে থতমত খেল। ঠোঁট কামড়ে ধরে মাথা চুলকে বলল, আর হবে না। আব্রাহাম ভাইয়ের অবস্থা দেখে পিক করে হেসে উঠল। আবরাজ দাঁত কিরমির করে বলে, একটু লজ্জা কর, বিয়ে করতে এসেছিস তো? সাথে সাথে আব্রাহামের মুখটা চুপসে গেল। এরই মধ্যে ফিজা এসে কথাটা শুনল। আবরাজের উপদেশ শুনে মুখ বাঁকালো। মনে মনে বলল, আগে নিজে ভালো হন, পরে অন্যকে উপদেশ দিয়েন। ইলা বেগম ফিজাকে দেখে বসা ছেড়ে উঠে দাঁড়ালো। ফিজার মুখটা শুকিয়ে আছে। তিনি চিন্তিত স্বরে জিজ্ঞেস করল, তোমার শরীর ভালো তো? এমন কেন দেখাচ্ছে?
খাবার খাওনি? না আম্মু, খেয়েছি তো। শুধু চিন্তা করছো তুমি। ফিজা মৃদু হেসে বলল। আফরাজ বউয়ের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। ইলা বেগম ফিজাকে আবারও বলল, তবুও আচ্ছা বিয়েটা আজ হলে কি খুব বেশি ঝামেলা হবে? আম্মু, আবরাজ এসে ফিজার পাশে দাঁড়ালো। ফিজার পক্ষ নিয়ে বলল, না না আম্মু, কোনো ঝামেলা হবে না, আমরা সবটা সামলে নিব। ফিজা বিস্ময় নিয়ে তাকালো আবরাজের দিকে। আবরাজ স্বাভাবিকভাবে টেনে ফিজাকে নিয়ে বাড়ির ভিতরে চলে গেল। আব্রাহাম স্বস্তির নিঃশ্বাস ছাড়ে ধপ করে চেয়ারে বসে গেল। মিলন খান বেশ কয়েকজনকে কল করে দ্রুত চলে আসার জন্য বলল। ইলা বেগম সাব্বিরের সাথে কিছু নিয়ে ডিসকাস করছে। মহিতা বেগম রান্না করে। আবরাজ সোজা সেখানে গেল। আবরাজ ওনাকে ডেকে গেস্ট রুমে নিয়ে এলো। মহিতা বেগম সব পেলে হন্তদন্ত হয়ে ছুটে আসে। ফিজা বসে আছে বিছানায়, ক্লান্ত চোখে তাকায়। আবরাজ মহিতা বেগমকে বলে, আম্মু বিয়েটা আজ পড়িয়ে রাখি? ভাই ভাবি কি বলে? তারা কিছু বলেনি, আপনার অনুমতি আগে। আবরাজ নমনীয় বাসায় বলে। মহিতা বেগম মলিন হেসে বলল, দেখো বাবা, যা ভালো বোঝাও, আমি আর কি বলবো। আবরাজ মাথা নাড়ে। ফিজা চুপচাপ শুধু দেখল। মায়ের মুখ দেখেও বোঝা যাচ্ছে তিনি মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে বিদে বেশ সুখে আছে। আবরাজ ফিজার কাছে গিয়ে বসল। বলল, কাজে নিয়ে আসতে বলবো? মেহেরিন এখানে থাকবে আজ? হ্যাঁ, কাজে আনতে বলুন। আবরাজ মুচকি হেসে বেরিয়ে গেল। সাব্বিরকে ডেকে কাজে নিয়ে আসতে বলল। সাব্বির গেল। মহিতা বেগমকে রান্নাবান্নার ব্যাপারটা এড়িয়ে যেতে বলা হলো। দুপুরে যা খেয়েছে তারা আর কিছু খাবে না জানালো। তবুও বেশ জমকালো নাশতার আয়োজন করলো মহিতা বেগম। মেহেরিন এমনিতেই চুপচাপ স্বভাবের, তার উপর হুট করে বিয়ে, তাও আবার যাকে সে সর্বদাই এড়িয়ে চলত। কিন্তু কেন চলতো সে নিজেও জানে না। দুপুরে সে শাড়ি পরে আছে এখনও। মহিতা বেগম নিজের বিয়ের দোপাট্টাটা নিয়ে এলো। ফিজা বোনের মাথায় সেটা পরিয়ে দিয়ে লিভিং রুমে নিয়ে আসে। আসরের আজানের আগেই বিয়ে সম্পন্ন হলো। বিয়ের পর পুরুষ সব নামাজে চলে গেল। বাড়িতে আশেপাশের মানুষজন দিয়ে ভর্তি। এত বড় পরিবারের থেকে এমন নিম্ন পরিবারের বিয়ের ব্যাপারটা অনেকে আর চোখে খোঁচাখুচি করে। ফিজা শরীর চলে যায়। বোনকে রুমে ইলা বেগম এর কাছে রেখে সে নিজের রুমে চলে গেল। তার ঠিক 2 মিনিট পর আবরাজ এলো। ফিজা শুয়েছিল। শরীরটা বড্ড খারাপ লাগছে। আবরাজকে দেখে তড়িগড়ি করে উঠে গেল। আমতা আমতা করে জিজ্ঞেস করলো, আপনি নামাজে যাবেন না? আবরাজ সারা বিকেল বউকে চোখে রেখেছে। বিয়ের জন্য ব্যস্ত ছিল বিদায় কিছু জিজ্ঞেস করার মতো সময় সুযোগ কোনোটাই করে উঠতে পারেনি। আবরাজ ফিজার প্রশ্ন এড়িয়ে গেল। নিজে গম্ভীর স্বরে প্রশ্ন করে, তোমার শরীর ভালো? আপনি যান, আমি ঠিক আছি। ফিজা আবরাজকে আশ্বস্ত দিয়ে বলে, অথচ কণ্ঠস্বর মলিন, অসুস্থ শোনায়। আবরাজ বউয়ের পাশে বসে আসমকাই মেয়েটাকে জড়িয়ে ধরল। দৌড়ে আসা গলায় বলল, তুমি ভালো নেই, কি হয়েছে জান, আমাকে বলো না। ফিজা চুপ করেই থাকে। আবরাজ বউয়ের মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিল। গালে হাত ছুঁয়ে বলল, বলবে না? আমার তোমাকে এভাবে দেখতে ভালো লাগছে না। ফিজার চোখ টলমল করে, ফ্যাকাশে মুখ। আবরাজের বুকের ভিতর দুমড়ে মুচড়ে জ্বর বইতে লাগলো। ফিজা আবরাজের চোখের দিকে তাকিয়ে রইল কিছু সময়। গত মাসে তার মান্থলি কোনো প্রবলেম হয়নি। ভেবেছিল হয়তো কোনো সুখবর আসবে। সেদিন শাশুড়ির ইঙ্গিতে সে আশাবাদী হয়েছিল, কিন্তু তেমন কিছুই হয়নি। নামাজ পড়ার 8 ঘন্টা পরে মান্থলি প্রবলেম শুরু। ফিজা আবরাজকে জড়িয়ে ধরল। আবরাজ শক্ত করে বউকে বুকে আগলে রাখল। অনেকটা সময় এভাবেই কাটল। বেশ কিছু সময় পর ইলা বেগম ফিজাকে ডাকলেন। ফিজা আবরাজ দুজনে বেরিয়ে এলো রুম থেকে। বর বউ বাদে সবাই যাওয়ার জন্য রেডি। ফিজা নিজের শাশুড়িকে জোর করলো, রাখতে চাইল, কিন্তু তিনি থাকলো না। সবাই বিদায় নিতে নিতে সন্ধ্যা হলো। সময়টা সন্ধ্যের পর। মেহেরিন গিয়ে মায়ের কাছে গাপটি মেরে রইল। রান্নাঘরে মায়ের পেছন পেছন গুড়গুড় করছে। বেচারা আব্রাহাম রুমে একা। ফিজা বোনকে ধমক টমক দিয়ে রুমে পাঠালো। মহিতা বেগম ধমক দিয়েও কোনো লাভ হয়নি। মেহেরিন গুটিসুটি পায়ে রুমে প্রবেশ করে নাক চেপে ধরল। সিগারেটের গন্ধ মাথা ঘুরতে লাগলো। দরজাটা দ্রুত বন্ধ করে দিয়ে আব্রাহামের পিছনে এসে দাঁড়ালো। বিতু মেহেরিন আস্তে আস্তে বলল, আজকেও সিগারেট খেতে হচ্ছে? আর কি করব? আব্রাহামের তেড়া প্রশ্ন। মেহেরিনের আর কিছু বলার সাহস হয় না। ফিরে চলে যেতে যাচ্ছিল তখন আবারও মিনমিন করে বলল, এটা ফেলে দিন না, আমার ভালো লাগে না। ফেলে দিব, তবে শর্ত আছে। আব্রাহাম সিগারেটটা উল্টো পাল্টে দেখতে দেখতে বলল। মেহেরিন অস্পষ্ট স্বরে বলে, শর্ত? হ্যাঁ। কি বলুন? স্বাভাবিকভাবেই মেহেরিন জানতে চাই।
মেয়েটা কল্পনাও করে না আব্রাহাম কেমন শর্ত দিতে পারে। সহজ সরলে সমর্থন যে আব্রাহাম কাজে লাগবে সেটা কি আর জানতো? আব্রাহাম মেহরিনের দিকে তাকিয়ে দুষ্ট হেসে বলে উঠল, তুমি চুমু খেতে দাও, তাহলেই পেলে দিব। মেহরিন চমকে যায়। আব্রাহামের নিকট নর্মাল হতে পারে এই কথন, কিন্তু মেহরিন, বিতু সাদাসিধা মেহরিনের কাছে কঠিন, অস্বাভাবিক, লজ্জার, অস্বস্তিকর। কিছু না বলে মেহরিন চলে গেল, পড়ার টেবিলে বসে গেল, একটা নোট খুলে সামনে রাখলো। আব্রাহাম পোষ করে নিঃশ্বাস ফেলে আবারও সিগারেট ফুঁকতে লাগলো। মেহরিন আর চোখে তাকালো, তবে আর কিছু বলল না। আব্রাহাম হতাশ, বড়ই হতাশ। বউ তার এতটাও কেন বলা বালা? একটু চালাক চতুর হলেও তো হতে পারত। আব্রাহাম পরক্ষণেই নিজের ভাবনার উপর অবাক। মেহরিন চুপচাপ ভীতু স্বভাবের, সে তো সাক্ষাতের প্রথম দিনই তা টের পেয়েছে। তারপরে এসব বাবা নিছক বোকামি বই কিছুই না। এই মেয়েকে তো সে নিজের মতো করেই গড়তে পারে। আমি তোমাকে আমার মন মতো করে তৈরি করে নেব, মিসেস আব্রাহাম খান। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে সুগন্ধি ফুল, লিখেছেন জান্নাত সুলতানা। এটা গল্পের পঞ্চম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।